গত পর্বে আমরা জেনেছি কারেন্সি এবং মুদ্রার পার্থক্য। আজকে আমরা জানবো হিস্ট্রি অফ মানি বা কিভাবে আপনার টাকাটি হাওয়াতে পরিণত হলো। আজকের ভিডিওতে 3টি চ্যাপ্টার থাকবে। প্রথম চ্যাপ্টারে বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় সময়কাল, দ্বিতীয় চ্যাপ্টারে গোল্ড স্ট্যান্ডার্ড, তৃতীয় চ্যাপ্টারে ফিয়াট স্ট্যান্ডার্ড বা কিভাবে আপনার স্বর্ণটি হাওয়া হয়ে গেল সেটা জানবো। চলুন শুরু করা যাক। খ্রিস্টপূর্ব প্রায় ৬০০০ বিসিই বছর আগে মানুষ পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে তাদের নিজেদের চাহিদা মেটাতো। যেমন পার্সন এ নদীতে মাছ ধরে এবং পার্সন বি মুরগির একটি ফার্ম আছে। এখানে পার্সন এ এর প্রয়োজন মুরগি এবং পার্সন বি এর প্রয়োজন মাছ। তাহলে এখানে তারা মাছ এবং মুরগির মাংস বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা মেটালো। এটাই বার্টার সিস্টেম। কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির ফলে পণ্যদ্রব্য এবং চাহিদার ধরন পরিবর্তন হয়। এর ফলে পণ্যদ্রব্য বিনিময়ের মাধ্যমে একে অপরের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। তারপর মানুষ মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম হিসেবে খ্রিস্টপূর্ব প্রায় 1200 বিসিইতে কৌড়ি ব্যবহার করা শুরু করলো। তারপর বিনিময়ের মাধ্যম হিসেবে ধাতব মুদ্রা ব্যবহার করা শুরু করে। তারপর লিডিয়া সর্বপ্রথম স্বর্ণ এবং রূপা দিয়ে ধাতব কয়েন বানানো শুরু করলো, যাতে সবাই ট্রেড করতে পারে। এখান থেকে শুরু হয় গোল্ড স্ট্যান্ডার্ড। সবাই বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ এবং রূপার কয়েন ব্যবহার করা শুরু করে। কিন্তু স্বর্ণ এবং রূপার কয়েন ব্যবহার করার ফলে এটিকে বহন করা এবং চুরি থেকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। এর ফলে তারা একটি নতুন পদ্ধতি ব্যবহার করলো। পদ্ধতিটি হলো, পার্সন এ এর কাছে 1 কেজি স্বর্ণ মুদ্রা আছে। এখন সে ঢাকা থেকে খুলনা যাবে, কিন্তু এগুলো তার পক্ষে বহন করা সম্ভব না। তাই তিনি পার্সন বি কে তার স্বর্ণ মুদ্রা দেয় এবং পার্সন বি তার বিনিময়ে তাকে একটি প্রমিসারি নোট দেয়। এবং এই প্রমিসারি নোটটি নিয়ে যখন পার্সন এ খুলনায় পৌঁছে পার্সন সি কে দেয়, তখন পার্সন সি সেই প্রমিসারি নোটটি নিয়ে সমপরিমাণে স্বর্ণমুদ্রা দেয়। কিন্তু শেষ পর্যন্ত সবাই স্বর্ণমুদ্রা উত্তোলন না করে একে অপরের সাথে প্রমিসারি নোটটি দিয়ে বিনিময় শুরু করে, কারণ এই প্রমিসারি নোটটি জমা দিলে তার বিপরীতে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে। তাই স্বর্ণমুদ্রা ম্যানেজ করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই প্রমিসারি নোটটিকে একে অপরের সাথে বিনিময় করা শুরু করে। কিন্তু এই সকল বিনিময় আনঅফিসিয়াল ছিল। তারপর 1156 সালে চাইনিজ গভর্নমেন্টের সাথে মিলে ইয়াং লিয়াং এই পুরো সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করে এবং একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। তারপর থেকে এখানে মানুষ স্বর্ণ জমা দিয়ে প্রমিসারি নোট নিয়ে আসে, যার নাম দেওয়া হয় ব্যাংক নোট। 1300 শতাব্দীতে ইতালির ভেনিস থেকে এশিয়াতে আসেন মার্কো পোলো এবং তাদের বিনিময় পদ্ধতি দেখে মুগ্ধ হয়ে ইতালির ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠা করার মাধ্যমে ব্যাংক নোট ইউরোপ এ প্রচলন শুরু করেন এবং পুরো বিশ্ব ধীরে ধীরে স্বর্ণ জমা রেখে স্বর্ণের বিপরীতে এই ব্যাংক নোট প্রচলন শুরু করেন। ইউরোপে এই ব্যাংক নোটের নাম দেওয়া হয় পাউন্ড স্টার্লিং। ওই সময় 1 পাউন্ড স্টার্লিং এর বিপরীতে 7.3 গ্রাম স্বর্ণ পাওয়া যেত। তার মানে আপনার কাছে যদি 140 পাউন্ড স্টার্লিং থাকে, তাহলে আপনি কোনো চিন্তা ছাড়াই 1 কেজি 22 গ্রাম স্বর্ণ নিয়ে ঘুরছেন এবং এই নোটে লেখা থাকতো, চাহিবা মাত্র ইহার বাহককে 1 পাউন্ড স্টার্লিং এর বিনিময়ে 7.3 গ্রাম স্বর্ণ দিতে বাধ্য থাকিবে। এভাবে বিশ্বের প্রত্যেকটি দেশ তাদের স্বর্ণের রিজার্ভের বিপরীতে নোট ছাপতো। একটি দেশের কাছে যত বেশি স্বর্ণ মজুত আছে, সে দেশ ততটুকুই নোট প্রিন্ট করতে পারত। এভাবেই আন্তর্জাতিক লেনদেনগুলো হতো। ধরুন, ইতালি জাপান থেকে 1 মেট্রিক টন টমেটো ক্রয় করে জাপানকে পাউন্ড স্টার্লিং প্রদান করলো। জাপানও সেই পাউন্ড স্টার্লিং গ্রহণ করবে। আবার জাপান যদি ইতালি থেকে কোনো পণ্য ক্রয় করে, তাহলে জাপান ইতালিকেই ইয়েন প্রদান করবে, কারণ যে দেশ যে মুদ্রায় দেখ না কেন তার বিপরীতে উক্ত দেশগুলো স্বর্ণ পাবে। এর মানে একটি দেশ যত বেশি পণ্য রপ্তানি করবে, তার রিজার্ভে তত বেশি স্বর্ণ জমা হবে। তার মানে পুরো বিশ্ব স্বর্ণ দিয়েই ট্রেড করছে, কিন্তু একটি পিস অফ পেপারের মাধ্যমে। ওই সময় ইউকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করত। এর ফলে ইউকের কাছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ এসে পড়ে এবং এর ফলে পাউন্ড স্টার্লিং পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয়। কিন্তু ওই সময় ইউকে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে অস্ত্র এবং ডিফেন্সে অনেক টাকা ব্যয় হয়। ইউকে $7.8 বিলিয়ন ঋণে পড়ে যায় এবং ইউকের সকল স্বর্ণের মজুদ শেষ হয়ে যায় এবং এই যুদ্ধে ইউএসএ অস্ত্র, খাদ্য এবং অন্যান্য
পণ্য সামগ্রী রপ্তানি করে অনেক টাকা আয় করে। এর ফলে ইউএস এর কাছে অনেক গোল্ড রিজার্ভ বৃদ্ধি পায়। ইউএস এর কাছে কোনো কেন্দ্রীয় ব্যাংক ছিল না, তাই এই সুযোগে ইউএসএ ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করে ইউএস কে আরো শক্তিশালী করার জন্য। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে ইউএসএ আরো খাদ্য সামগ্রী এবং অস্ত্র সামগ্রী যুদ্ধরত দেশগুলোর কাছে বিক্রি করে। এর ফলে ইউএসএ বিপুল পরিমাণে স্বর্ণের মালিক হয়। এর ফলে ইউএস এর কাছে পৃথিবীর 70% স্বর্ণের মজুদ চলে আসে। এর ফলে পাউন্ড স্টার্লিংকে সরিয়ে ইউএস ডলার সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয়। এর মধ্যে পাউন্ড স্টার্লিংকে আরো বড় এক ধস নামিয়ে দেয় জার্মানির হিটলার। তিনি পাউন্ড স্টার্লিংয়ের দাপট কমানোর জন্য 1 মাসে 5 লক্ষ জাল নোট প্রিন্ট করে মার্কেটে ছেড়ে দেয়। এর ফলে পাউন্ড স্টার্লিং ধ্বংস হয়ে যায়। এখানে যা কিছু হচ্ছিল তার ফলে শুধুমাত্র ইউএস ডলারেরই সবচেয়ে বেশি লাভ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বের প্রত্যেকটি দেশের অবস্থা খারাপ ছিল, শুধুমাত্র ইউএসএ বাদে। এই যুদ্ধে সবচেয়ে খারাপ অবস্থা ছিল জাপান, ইউকে, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এবং এই দেশগুলোর খাবার এবং অন্যান্য রিসোর্সের খুবই প্রয়োজন ছিল। এই দেশগুলোর কাছে স্বর্ণের মজুদ না থাকার ফলে এরা বাহির থেকে কোনো কিছু ক্রয় করতে পারছিল না এবং ইউএস এর ভয় হচ্ছিল আবার যেন এরা বার্টার সিস্টেম চালু না করে দেয়, তাহলে ইউএস ডলার শেষ হয়ে যাবে। তাই 1994-এ ব্রেটন উড নিউ হ্যান্ডশেক মাউন্ট ওয়াশিংটন রেস্টুরেন্টে বিশ্বের 44টি দেশের 700 রিপ্রেজেন্টেটিভ এর সাথে বসে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য আলোচনা শুরু হয়। এখানে ইউএস বলে, আপনাদের কোনো দেশের কাছে এখন যথেষ্ট পরিমাণে স্বর্ণের মজুদ নেই, এর ফলে আপনারা আন্তর্জাতিক বাণিজ্যগুলো সম্পূর্ণ করতে পারছেন না। আপনারা একটি কাজ করুন, আপনারা আজ থেকে আপনাদের নিজেদের মুদ্রা বাদ দিয়ে ইউএস ডলার দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যগুলো সম্পূর্ণ করুন। আমরা প্রমিস করছি অ্যাকাউন্টস গোল্ডের বিপরীতে আপনারা $35 পাবেন। আমাদের যথেষ্ট পরিমাণে স্বর্ণের মজুদ রয়েছে। এই কথা শুনে সকল দেশই রাজি হয়ে যায়, কারণ এই দেশগুলোর কোনো দ্বিতীয় অপশন ছিল না। এর আগে সবাই তাদের গোল্ডের রিজার্ভের বিপরীতে নোট প্রিন্ট করতো, এখন সবাই ডলারের বিপরীতে নোট প্রিন্ট করবে এবং ডলার স্বর্ণের বিপরীতে প্রিন্ট করবে। এবং ইউএসএ যুদ্ধ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহযোগিতা করে এবং একটি শর্ত দেয়। শর্তটি হচ্ছে ইউএস ডলারে ঋণ দিবে এবং ইউএস কে ডলারে ঋণ পরিশোধ করতে হবে। এই শর্তে সকল দেশ রাজি হয়ে যায় এবং ইউরোপকে রিবিল্ড করার জন্য $13.3 বিলিয়ন ঋণ প্রদান করা হয়, যা বর্তমানে $173 বিলিয়ন সমান। তারপর আমেরিকা বলল, আপনাদের কাছে তো এখন যথেষ্ট পরিমাণে অর্থ হয়েছে, এখন আপনারা আমাদের থেকে রিসোর্স কিনুন। তারপর ইউরোপীয় দেশগুলো আমেরিকার থেকেই রিসোর্সেস কিনে রিবিল্ড করা শুরু করলো নিজেদের দেশ। আপনি হয়তো এখন ভাবতে পারেন এই দেশগুলো এতই বোকা ছিল, এরা তো পারতো ধীরে ধীরে নিজেদের রিবিল্ড করতে, কিন্তু এরা কেন ইউএস এর কথা শুনেছিল? কারণ ওই সময় দুইটি দেশ শুধুমাত্র গোল্ড প্রডিউস করত, একটি হচ্ছে সাউথ আফ্রিকা আর একটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশের সাথে ইউরোপের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং অন্যান্য দেশগুলো এক প্রকার বাধ্য হয়েই ডলারকে বিনিময়ের মাধ্যমে হিসেবে ব্যবহার শুরু করে। আবার ধরুন ইতালি জাপান থেকে একটি পণ্য ক্রয় করলো, তার বিনিময়ে জাপানকে ইউরো দিল। এখন জাপান এই ইউরো দিয়ে কি করবে? কারণ এই ইউরোর বিপরীতে স্বর্ণ পাওয়া যাবে না এবং পৃথিবীর অন্য কোনো দেশও ইউরো গ্রহণ করবে না। এখন যদি জাপান ইউরো না নিয়ে ডলার নেয়, তাহলে ডলার পুরো পৃথিবী অ্যাকসেপ্ট করবে এবং এই ডলার যদি ইউএসএ কে দেয়, তাহলে ডলারের বিপরীতে সে স্বর্ণ পাবে। তাই সবাই এক প্রকার বাধ্য হয়ে ডলার ইউজ করা শুরু করলো। এখানে ইউএসএ জানতো এভাবে যদি চলতে থাকে তাহলে ইউএস ডলার বেশি দিন টিকতে পারবে না, তাই ইউএসএ তার দ্বিতীয় মাস্টার প্ল্যান তৈরি করলো। ওই সময় আমেরিকা এবং ইউরোপের কাছে তেল এক্সট্রাক্ট করার মেশিনারি ছিল এবং এরা অনেক শক্তিশালীও ছিল, এবং ওই সময় সৌদি আরবের কাছে তেল এক্সট্রাক্ট করার মেশিনারি ছিল না এবং তেল এক্সট্রাক্ট করে বাজারে বিক্রি করার মতনও ক্ষমতা ছিল না। এখানে সৌদি আরবের দুটি জিনিসের খুবই প্রয়োজন ছিল। প্রথমটি হচ্ছে তেল এক্সট্রাক্ট করার মেশিনারি এবং দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার মিলিটারি পাওয়ার। তারপর ইউএসএ সৌদি আরবকে একটি শর্ত দেয়। শর্তটি হচ্ছে ইউএসএ সৌদি আরবকে মিলিটারি পাওয়ার দিয়ে ডিফেন্স করবে এবং তেল এক্সট্রাক্ট করার মেশিনারি প্রোভাইড করবে। শুধুমাত্র সৌদি আরবকে এটা করতে হবে, সৌদি আরব যখন পেমেন্ট পাবে, সৌদি আরব শুধুমাত্র ডলারেই পেমেন্ট গ্রহণ করবে, বিশ্বে অন্য কোনো কারেন্সিতে সৌদি আরব পেমেন্ট গ্রহণ করতে পারবে না। এই শর্তে সৌদি আরব সহজেই রাজি হয়ে যায়, কারণ এই দুটো সৌদি আরবের অনেক প্রয়োজন ছিল। এর ফলে ইউএস ডলার আরো শক্তিশালী হয় এবং ইউএস ডলার সফলভাবে গ্লোবাল কারেন্সিতে পরিণত হয়, কারণ তেল প্রত্যেকটা দেশের জন্যই প্রয়োজনীয়। এর ফলে সকল দেশ
তেল কেনার জন্য ডলার ব্যবহার করা শুরু করে এবং তাদের দেশে রিজার্ভে ডলার জমানো শুরু করে। তেল হচ্ছে মডার্ন ইকোনমির সবচেয়ে শক্তিশালী পণ্য। তারপর ইউএসএ ভাবলো সবাই তো একসাথে ডলারকে গোল্ডে কনভার্ট করতে আসবে না, তাই ইউএসএ ইন্টারন্যাশনাল মার্কেটে মিলিয়ন ডলার প্রিন্ট করে ছাপা শুরু করলো। কিন্তু এখানে একটি পসিবিলিটি ছিল সবার ডলারকে গোল্ডে কনভার্ট করার। সেটা হচ্ছে ডলারের বিপরীতে যে পরিমাণে স্বর্ণ পাওয়া যায় তার থেকে যদি ইন্টারন্যাশনাল মার্কেটে স্বর্ণের দাম বেশি হয় তাহলে এই পসিবিলিটি আছে যে সবাই ইউএস থেকে সস্তা স্বর্ণ নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি দামে সেল করার। তারপর ইউএস তার কাছের 8টি বন্ধু দেশের সাথে এক হয়ে একটি গোল্ডের পুল তৈরি করলো এবং তাদের মূল লক্ষ্য ছিল স্বর্ণের দাম যখন বৃদ্ধি পাবে তখন সেল করে দেওয়া এবং স্বর্ণের দাম যখন হ্রাস পাবে তখন কেনা, এবং এভাবে স্বর্ণের দাম ইউএস ডলারের দামের আশেপাশে রাখা। এর কিছুদিন পর থেকে ওই 8টি দেশের ক্ষতি হওয়া শুরু করে। এর ফলে ওই 8টি দেশ ফ্রাস্ট্রেটেড হয়ে ওই গোল্ডের পুল থেকে বের হয়ে যায়। তারপর ইউএস এর সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সব দেশগুলোকে ডলারের বিপরীতে গোল্ডে কনভার্ট করতে নিষেধ করছিল। এর ফলে সব দেশ প্যানিক হয়ে ডলারকে গোল্ডে কনভার্ট করা শুরু করে দেয়, যা ইউএস এর কাছে বড় একটি ধাক্কা ছিল, কারণ ইউএস এর কাছে কোনো স্বর্ণই ছিল না। তারপর ইউএস বাধ্য হয়ে 1971 সালে একটি ঘোষণা দেয় to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets except in amounts and conditions determined to be in the interest of। তার মানে আজকের দিন থেকে ডলারের বিপরীতে স্বর্ণ আর পাওয়া যাবে না। এই কথা শুনে পুরো বিশ্ব শক হয়ে যায়, তাই এই ঘটনাকে নিক্সন শক বলা হয়, কারণ পুরো বিশ্বে ট্রেড হচ্ছিল ডলার দিয়ে। ওই দিন থেকে ডলার হাওয়ায় পরিণত হয়। আগামী পর্বে আমরা জানবো এর ফলে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে জানবো। আপনি প্রতিনিয়ত যেভাবে গরিব হচ্ছেন তা সম্পর্কে জানবো।